সংকটের 10 বছরে কক্সবাজারে সমাবেশে স্বদেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান শামা ওবায়েদের। প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস 16 কূটনৈতিক মিশনের। জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইইউ। রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতায় লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ। শুধু হাসিনা নয়, পলাতক সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ, বলেছেন তথ্যমন্ত্রী। চীন থেকে যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত, জানালেন তথ্য উপদেষ্টা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে 31শে আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট। রায় ঘোষণা পিছিয়ে যাওয়ায় হতাশ আসিয়ার মা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গারা স্বদেশে ফিরতে চান। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন উপলক্ষে এক সমাবেশে কথা বলেছেন রোহিঙ্গা নেতারা। সকালে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা আয়োজিত সমাবেশে অংশ নেয় উখিয়া, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশ্রিত বিভিন্ন বয়সের লাখো রোহিঙ্গা। সমাবেশে গণহত্যায় নিহতদের স্মরণ, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নিরাপত্তা, অধিকার, জবাবদিহিতা সহ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানান বক্তারা। তারা বলেন 2017 সালের সহিংসতার ক্ষত এখনও রোহিঙ্গাদের মনে গভীরভাবে রয়ে গেছে। 9 বছর পার হলেও স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি হারানোর কষ্ট এবং নিজ দেশে ফিরতে না পারার হতাশা মুছে যায়নি। সমাবেশে রোহিঙ্গা অধিকার কর্মী মোহাম্মদ রফিক বলেন, শুধু সীমান্ত পার করে মিয়ানমারে ফেরত পাঠানো নয়, তারা জন্মভূমি মিয়ানমারে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান। সমাবেশে বর্মিজ ভাষায় বক্তব্য দিয়ে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন ইউসিআর নেতার মাস্টার শোয়েব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত 10 বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এটি মূলত একটি রাজনৈতিক সংকট, তাই এর সমাধানও রাজনৈতিকভাবেই নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় সমর্থন আদায়ে কাজ করছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও অন্যান্য বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ, ডায়ালগ কিন্তু চলছে। ব্যাপারটা একেবারে একটা পলিটিক্যাল প্রবলেম, এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যার সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। রোহিঙ্গা সংকটের 9ম বার্ষিকীতে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশে থাকা 16টি কূটনৈতিক মিশন। বিবৃতিতে তারা বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজেদের ঘরে ফেরার অধিকার রয়েছে। কূটনৈতিক মিশনগুলো জানায়, রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের কারণে বর্তমানে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিস্থিতি নেই। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির 9 বছর পরও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে বাস্তুচ্যুতির মূল কারণ মোকাবেলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্গঠন এবং মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে। যৌথ বিবৃতিতে কূটনৈতিক মিশনগুলো রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে সই করেছে কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কসোভো, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশন। 2017 সালের 25 আগস্ট থেকে কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখেরও বেশি রোহিঙ্গার ঠিকানা এখনও উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবির। মানবেতর আর অনিশ্চিত জীবনযাপন করছেন তারা। আন্তর্জাতিক চাপের মুখেও মিয়ানমারের অসহযোগিতার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া এগুচ্ছে না। দিন দিন আশ্রিতদের মাঝে বাড়ছে হতাশা। মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের
33টি আশ্রয় শিবিরে থাকা এই বিশাল জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গা। 2017 সালের আগস্ট মাসে যেন এক পলকে বদলে যায় তাদের জীবন। মিয়ানমারের জান্তা বাহিনীর আক্রমণে ঘরবাড়ি জায়গা জমি ফেলে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে তারা এপারে চলে আসে। প্রতিবেশী হিসেবে আশ্রয়ের হাত বাড়ায় বাংলাদেশ। তারপর কয়েক ধাপে বাংলাদেশে আশ্রয় নেয় 12 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। টেকনাফের কাছে হওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় শিবির করে তাদের রাখা হয়। আশা ছিল কিছুদিন পরেই তাদের ফিরিয়ে নেওয়া হবে নিজ ভূমিতে, কিন্তু সেই সময় আসেনি আজও। মাঝে পেরিয়েছে 9টি বছর, এখনো অনিশ্চিত দিন কাটছে তাদের। আর জিয়ান আর জেহর রাইট আর ফাই আর হক আর ফাই আর গরবারি আর ফাই আর হন্তর তৈয়ার তো আর এরে বাংলাদেশের জমির মাদার তাই বলা না স্যার জলদি আর দেশে দেবলা স্যার খবর জিয়ারত ইন তিন তুলিতেছে আর তো মন তো আয় হতেই মনে তুলিলে আর তুলিতেছে আর তো কি হয়ে যায় আর মেন্টাল বনি যায়। স্বদেশ ফেরার সেই স্বপ্ন তাদের এখনো অধরা। মিয়ানমারের চলমান সংঘাত ও অস্থিতিশীলতা, আন্তর্জাতিক সহায়তা কমে আসা, সব মিলিয়ে রোহিঙ্গা সংকটে নতুন করে আরও জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পার হওয়ায় বিধিনিষেধ উপেক্ষা করে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের গতিবিধি বেড়েছে। জমি দখল, মাদক বিক্রি, অপহরণ, অস্ত্র ব্যবসা সহ তারা জড়িয়ে পড়েছে নানা অপরাধে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে নিজেদের বাস্তুচ্যুত এসব নাগরিককে ফিরিয়ে নিতে তালিকা প্রস্তুত সহ কিছু দৃশ্যমান উদ্যোগ নিয়েছে মিয়ানমার। তবে সবই টালবাহানা বলে দাবি রোহিঙ্গা নেতাদের। আর তিল্লাম মানুষ নিব হদ নয় হিনিটা নাটক গরত দে যাইলে আর বেগুন হুয়াতে যাই বই ইয়ান আর দেশ ন আর শুধু নেড়ে থাকি দি বর্মা তু বাংলা ইজ্জত করি রোহিঙ্গা ফিরাইল জঙ্গিল আজিয়া বুঝান তো রোহিঙ্গার বাঙালি গই ফিরানোর যে মতো আর লজিমেন খদাতা বাঙালি ক্লিয়ার করে একদিন ন একদিন আর কানাম মাঝে ইম বাংলা তো আছি দেন গই তেলি আর বাংলা ফিরমা মেলা দিবাল্লা বলি। এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, মিয়ানমারের মধ্যে অস্থিরতার কারণে প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। তবে রোহিঙ্গাদের জন্য মানবিক সেবা নিশ্চিতে সাধ্যমতো চেষ্টা করছে সরকার। যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সেরকম তো হয়নি। এটা একটা প্রধান কারণ। আরেকটি কারণ হচ্ছে মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট হয়েছিল তখন। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন বাংলাদেশের জন্য বড় হুমকি আর সংকটে পরিণত হয়েছে। তাই ইস্যুটি দ্রুত সমাধানের তাগিদ সবার। সিরাজুম মনি শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে সহায়তা দেবে ডেনমার্ক সরকার। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্পের ওয়াটার ট্রিটমেন্টের উন্নয়নে 100 কোটি টাকা অনুদানের আশ্বাস দিয়েছে দেশটি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। বাংলাদেশের জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তবে এজন্য অন্য দেশের সাথে রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতার সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অনুদান দেওয়ার চেয়ে এখন অর্থনৈতিক অগ্রগতিতে অংশীদার হতে আগ্রহী বলে জানান তিনি। বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সরকার প্রক্রিয়াকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন, তবে এর জন্য সময় লাগবে বলেও মনে করেন তিনি। বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এমন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান
বলেছেন শেখ হাসিনা সহ যাদের নামে মামলা রয়েছে তাদের প্রত্যেককে ফেরত চায় বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে সরকারের উন্নয়ন অগ্রগতি, পরিকল্পনা ও সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি আরও জানান, অতীতের মতো গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরবে না বর্তমান সরকার। সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি সামরিক বাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার ও ফাইটার এয়ারক্রাফট সহ জনগণের নিরাপত্তার স্বার্থে সামরিক সক্ষমতার দিকে নজর দিচ্ছে সরকার। এছাড়া সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে বিদ্যুৎ সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানান তিনি। আর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান বলেন, গণমাধ্যমে সরকারের সমালোচনা বা ভুল ত্রুটি তুলে ধরতে কোনো বাধা নেই, তবে এই সুযোগে যেন কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে 31শে আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন আদালত। এই মামলায় গত 11 আগস্ট থেকে শুনানি শুরু হয়। গত বছরের 5 মার্চ রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়। 8 দিন হাসপাতালে অচেতন থাকার পর 2025 সালে 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এই ঘটনায় শিশুটির মা আয়েশা বেগম বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের 23 এপ্রিল শুরু হয়ে মাত্র 13 কার্যদিবসে আলোচিত এই মামলার বিচার শেষ হয়। পরে 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত। আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। কেন হলো, এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। আমি তো আসামির পক্ষে, যেহেতু স্টেট ডিফেন্স হিসাবে আমি তো আসামির পক্ষে তাকে অ্যাকুইটেলই চাবো এবং নিয়ম মতো তাই চেয়েছি। এদিকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের আপিলের রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ায় হতাশ আসিয়ার পরিবার। আসিয়ার মা মুসাম্মত আয়েশা বেগম আসামির ফাঁসি দাবি করেছেন এবং দিন ক্ষেপণে হতাশা ব্যক্ত করেছেন। আসিয়ার সাথে ওরা মারিয়ে ফেলানো উচিত ছিল, তো যে কোনো হইলো না। আর সরকার যদি আমার ফাঁসির রায় না দিতে পারে তাহলে ওরা ছেড়ে দিক, 2-3 দিনে ছেড়ে দিচ্ছে, ওরাও ছেড়ে দিক। আমার বিচার উপর আল্লাহ করবে। এখন কি চান আপনি? এখন তো আমি ফাঁসি চাইছিলাম, কিন্তু আজকে না কালকে না, এই করে তো দিন পার করেই দিচ্ছে। রংপুরের মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী সন্তান সহ 4 জনকে হত্যার ঘটনায় স্মরণ সভা হয়েছে। দুপুরে স্থানীয় জেলা স্কুলের বটতলায় প্রিয় শিক্ষকের সাবেক কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন। নিহত গণপতি চক্রবর্তীর স্বজনেরাও এই স্মরণ সভায় অংশ নেন। এ সময় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। বিষয়টাকে আরো ভালোভাবে তদন্তর মাধ্যমে আপনারা দেখেন যে এর পিছনে এই আরো কেউ জড়িত আছে কিনা। আমাদের একটাই চাওয়া, সুষ্ঠুভাবে আরো তদন্ত করে আমাদেরকে সঠিক বিচার পাওয়া যায়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে, সরকারের প্রতি ভরসা আছে। ওনারা যা করবেন তদন্ত করে আমরা মনে করি যে ওনারা আমাদেরকে সঠিক বিচার পাওয়াই দিবেন। আমরা চাচ্ছি সন্দেহাতীতভাবে প্রমাণিত ঘটনাটাকে উদ্ঘাটন করা, সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা। এটা যদি করতে পারে আমরা আরো ধন্যবাদও আমরা তাদের পাশে আছি। আরো অনেকে এটির জন্য দায়ী রয়েছে আমরা বলে মনে করি। বঙ্গোপসাগরে নাজিরা টেক মোহনায় ট্রলার ডুবির ঘটনায় 3 জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন একজন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নাজিরা টেক থেকে নিজেদের তৈরি ট্রলার নিয়ে সাগরে যাত্রা করেছিল নারী, শিশু সহ নিউজিল্যান্ডের এসব নাগরিক। পরে উত্তাল সাগরে পড়ে ডুবে যায়। স্থানীয় জেলেরা তা দেখে নিজেরাই উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয়রা কোস্টগার্ডকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় ট্রলার মালিক দিদারুল ইসলাম জানান, নিউজিল্যান্ডের নাগরিকেরা নিজেরাই এই ট্রলার তৈরি করে যাত্রা করেছিল, যেটা পরে দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়া ট্রলার সহ নিখোঁজ ব্যক্তির সন্ধানে কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে। নিউজিল্যান্ড প্রবাসীরা তারা নিয়ে বাইরে হচ্ছিল, বাইরে হওয়ার সময় ওরা
ওখানে যখন পছন্দ যখন ঢেউ উঠতেছে তখন তারা তাড়াতাড়ি বোটগুলা করে যখন চলে আসতে চাইছিল তখন তাদের ঢেউর মধ্যে তাদের বোটগুলা ভেঙে কাটতে গেছিল। তখন আর তাদের এখানে আমাদের অনেক প্রতিবেশীরা আছে বোট আছে তারা গিয়ে তাদেরকে সাহায্য করে তাদেরকে নিয়ে আসলো। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমনের পরিবেশ বান্ধব প্ল্যাটফর্ম গ্রিন ওয়েভ আয়োজন করেছে দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি 1 লক্ষে 1 লাখ। এই কর্মসূচির আওতায় দেশের 8টি বিভাগের নিজস্ব ঐতিহ্য পরিচিতি অনুযায়ী ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃত ফলের গাছ ও দেশীয় প্রজাতির পরিণত চারা রোপণ করা হয়েছে। শুধু বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, যত্ন ও পরিচর্যা যেন সুস্থভাবে গাছগুলো বেড়ে ওঠে সেজন্য নেওয়া হচ্ছে ট্রি অ্যাম্বাসেডর প্রোগ্রাম। নতুন প্রজন্মকে এই দায়িত্ববোধের সঙ্গে সম্পৃক্ত করতে দেশের 500টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীকে ট্রি অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা হচ্ছে। গাছের নিয়মিত পরিচর্যার দায়িত্বে থাকা প্রত্যেক ট্রি অ্যাম্বাসেডর থেকে উৎসাহিত করতে ক্লেমনের পক্ষ থেকে দেওয়া হবে ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম বলেন, বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্যই এই উদ্যোগের বড় শক্তি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, দেশজুড়ে সবুজায়নে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে একাত্ম হয়ে ক্লেমন যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জি.কে. গৌস সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং রুহুল কবির রিজভী আহমদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় সাতক্ষীরায় বর্ণাঢ্য আনন্দ মিছিল হয়েছে। আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। সরকার ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচি সততার সঙ্গে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী 1 আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নওগাঁ জেলার রানীগঞ্জ মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসান। প্রিপেড মিটার প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে গণ অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। পরে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আবুল কালাম গণ অনশন স্থলে উপস্থিত হয়ে পানি পান করিয়ে অনশন ভাঙান। সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নরসিংদীর হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার ছোট ভাই রিপন হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সকালে হাজীপুরের মৌলভীপাড়ায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় 19 বছরেও এ হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানান পরিবারের সদস্যরা। শ্রীমঙ্গলে সিলেট হবিগঞ্জ বিরতিহীন বাসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে গুণীজন সংবর্ধনা ও স্বর্ণপদক দিয়েছে ধর্মীয় গবেষণা প্রতিষ্ঠান বায়তুশ শরফ। এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর আল্লামা শাইখ মোহাম্মদ আব্দুল হাই নদভী। ডেঙ্গু প্রতিরোধে খুলনায় নগরীর 8টি থানা এলাকায় একটি করে 50 শয্যার সেবা কেন্দ্র চালু করার ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ ঘোষণা দেন। সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে 3 মাস ব্যাপী কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে 200 পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত যন্ত্রাংশের বাজার মূল্য 25 লাখ টাকা। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সংকটের 10 বছরে কক্সবাজারে সমাবেশে স্বদেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান শামা ওবায়েদের। প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস 16 কূটনৈতিক মিশনের। জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইইউ। রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতায় লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ। শুধু হাসিনা নয়, পলাতক সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ, বলেছেন তথ্যমন্ত্রী। চীন থেকে যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত, জানালেন তথ্য উপদেষ্টা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে 31শে আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট। রায় ঘোষণা পিছিয়ে যাওয়ায় হতাশ আসিয়ার মা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।